কাল থাকবে ষড়যন্ত্রের গল্প। কাল মুর্শিদাবাদ যাচ্ছি। যে শহর একদিন বাংলার ক্ষমতার কেন্দ্র ছিল, আজ সেই ক্ষমতার কেন্দ্র দাঁড়িয়ে আছে ইতিহাসের পাতায়। কি হয়েছিল এই শহরে? শুধুই কি ষড়যন্ত্র, নাকি সময়ের নির্মম নিয়ম? সেই উত্তর খুঁজতে আমরা ঘুরে দেখব মুর্শিদাবাদের কিছু গুরুত্বপূর্ণ ইতিহাস। কথা বলবো নবাব পরিবারের উত্তরসূরির সঙ্গে, আর জানার চেষ্টা করব ক্ষমতা হারিয়ে গেলে আসলে কি বেঁচে থাকে। আমি সুব্রত, আর আপনারা দেখছেন ক্লিচ অন দ্য ফেস। সবুজ বাড়িতে এসে মনে হচ্ছে অভ্যেসটা খারাপ হয়ে গেল। এই ঘুম থেকে উঠেই গরম চা ঠিক আছে, তারপরে ব্রেকফাস্টে দেখছি ফুলকো ফুলকো সাদা লুচি, সাদা আলুর তরকারি কালো জিরে দিয়ে, বেলের শরবত, বেলটাও বাগানের, ছানা বড়া। লাইফে আর কি চাই? নবাবের শহর ঘোরার জন্য আম আদমি যানবাহনই বেস্ট অপশন। কেন বলুন তো? ট্রাফিক লোডটা ইজ ভেরি হাই। এক ক্ষমতাশালী এই নবাবী রাজধানী আজ কেবলমাত্র ইতিহাস বইয়ের পাতা হয়ে রয়ে গেছে। তা ওই রকম রাজত্ব থেকে ইতিহাস বই, এই যে পতনটা, এটা কি সময়ের নিয়ম, না এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র? সেটাই জানার চেষ্টা করব আজকে আমার মুর্শিদাবাদ সফরে। এভাবেই প্রবেশ করলাম নবাবের শহর মুর্শিদাবাদে। আর আমাদের প্রথম গন্তব্য ছিল মতিঝিলের পাশে অবস্থিত কালা মসজিদ। আর এই জায়গাটার সাথে মেহেরুন্নিসা বেগমের একটা গভীর যোগাযোগ আছে। মেহেরুন্নিসা বেগম চিনতে পারছেন না? দাঁড়ান, গল্পটা গুছিয়ে বলছি। আপনারা যে জায়গায় এসেছেন সে জায়গাটার নাম হচ্ছে মতিঝিল, মানে মুর্শিদাবাদের মতিঝিল একটা জায়গা, যেটা ঘাসিটি বেগম সিরাজদৌল্লার মাসি আলিবর্দীর বড় কন্যা এই জায়গাটা স্থাপন করেছিলেন, প্রতিষ্ঠিত। ওনার হাজব্যান্ড নওয়াজেশ মোহাম্মদ খান, ইনার আর এক নাম ছিল মেহেরুন্নিসা। এনার হাজব্যান্ড দায়িত্বটা পেয়েছিলেন ঢাকার। ইনি ঢাকা লাইফ করেননি, উনি চেয়েছিলেন যে উনি মুর্শিদাবাদে থাকতে চাই। আপনারা যে জায়গায় এখন স্ট্যান্ড রয়েছেন উইদিন মতিঝিল মক্স প্রেমিসেস, যেখানে ওনার হাজব্যান্ড নওয়াজেশ মোহাম্মদ খাঁ উনি এই মসজিদটা নির্মাণ করেছিলেন 1741। জায়গাটা শুরু হলে 50-এর মধ্যে কভার করেন। এবার আসছি মতিঝিলটা। মতিঝিল নাম হলো কেন? মতিঝিল এখানে একসময় মতি, যেটা ঝিনুক থেকে পাওয়া যায়, সামাদ্রিক ঝিনুক, অপষ্ট ঝিনুকগুলো নিয়ে এসে তার মধ্যে তার পদ্ধতি অনুযায়ী সে মতি পার ওয়েস্টার ঝিনুক থেকে যেটা পাওয়া গেছিলো, তখন এই জায়গাটার নাম হয়েছিল মতিঝিল। মতিঝিল মসজিদ, এই জায়গাটা তুলনামূলক ট্যুরিস্টদের ভিড় একটু কম। এই নবাবী আমলের আনাচে কানাচে ধু মারতে মারতে ক্লান্ত হয়ে গেলে এই জায়গাটা হতেই পারে আপনার শান্তির জায়গা বা রেস্টিং জোন। ভাবতেও অবাক লাগে, এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকেই একসময় পুরো বাংলাটা হয়তো শাসন হতো। ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল এই জায়গা। ক্ষমতা, বাণিজ্য, রাজনীতি সব কিছু ঘিরে ছিল এই জায়গাটাকে। কিন্তু আজকে অবস্থা দেখুন, সেই গৌরবের শহর দাঁড়িয়ে আছে ইতিহাসের পাতায় আর কিছু নিশ্চুপ নিথর মনুমেন্টস নিয়ে। তো আর দেরি না করে চলুন ঘুরে দেখে নেওয়া যাক এখানকার কয়েকটা বিখ্যাত মনুমেন্ট আর তাদের অজানা গল্প। তোপে জাহান কোষ নামটার মানেই হচ্ছে বিশ্ব ধ্বংসকারী। 1700 শতকে তৈরি একটা বিধ্বংসী অস্ত্র, কামান, 7 টন ওজন আর 17 ফুট লম্বা। কিন্তু দেখুন, আজকের ডেটে দাঁড়িয়ে নীরবে পড়ে থাকা একটা হিস্টোরিক্যাল আর্টিফ্যাক্টস। নবাব মুর্শিদ কুলি খানের তৈরি এই কাটরা মসজিদ সানসেটের টাইমে দারুণ লাগে। এই যে এর মিনারগুলো বা ইটের কালার বিকালবেলা বা পরন্ত বিকেলে গোলাপি একটা আভা দেয়। যারা ফটো তুলতে ভালোবাসেন তাদের জন্য তো বলবো এটা সব থেকে ফটোজেনিক একটা জায়গা।
এর পরের জায়গাটা হয়তো মুর্শিদাবাদের মাস্ট ভিজিট প্লেসগুলোর মধ্যে পড়ে না, কিন্তু লোকমুখের একটা প্রবাদের টানেই পৌঁছে গেছিলাম ওখানে। এতক্ষণে এসে একটা হিস্টোরিক্যাল হিডেন জেম পেলাম। এই জায়গাটার নাম হচ্ছে ফৌতি মসজিদ। লোকালসরা বলছেন ফুটি মসজিদ, কেউ বলছেন ফুটো মসজিদ, একটু কনফিউজ হয়ে গেছিলাম। যে কারণে হঠাৎ করে এলাম, বলে এক রাতের মধ্যে নাকি নবাব সরফরাজ খান 1740 সালে এই মসজিদে স্থাপনা করেছিলেন। তারপর কোনো এক যুদ্ধে ওনার মৃত্যু হয়, উনি ফতেহ লাভ করেন, আর এটা কমপ্লিট করা হয়নি। সেই থেকেই নাম নাকি ফতেহ মসজিদ বা ফৌতি মসজিদ। এই জায়গাটার লোকেশনটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, না হলে চট করে খুঁজে পাওয়াটা কঠিন। পারলে চলে আসুন, হিস্ট্রির সাথে সাথে ছোটোখাটো একটা কি বলবো, একটা অ্যাডভেঞ্চার হয়ে যাবে। মানে সেই গুপ্তধন খুঁজতে এসছেন, রহস্যময় একটা পুরো বাড়ি, এই টাইপের ভাইবস আছে, মজা হবে। আমার টিম মেম্বারদের কোনো তুলনাই হয় না। এত গরমে সকালে যেভাবে মুখ বন্ধ করে কাজ করে যাচ্ছে, একটা কোনো বায়না নেই। দাদা হ্যাঁ, বিরিয়ানি খাবো। একটা কোনো বায়না নেই। এখন হ্যাঁ এখন তো দুপুরবেলা ভাত খাওয়ার টাইম। তো নবাবের জায়গায় এসেছি, নবাবই খাবার দাবার, বিরিয়ানিই চলবে। আমি তো বললাম রাতে খাওয়াবো। রাতেও খাবো, এখনো খাবো। বেশ, তাই হোক, ও দুবেলা বিরিয়ানি খাক। একজনের বিরিয়ানি আর একজনের ডাল ভাত। এই কারণেই আমরা বেছে নিয়েছিলাম সাগনিক রেস্টুরেন্ট। টেকনিক্যালি রেস্টুরেন্ট, কিন্তু দুপুরবেলা পাইস হোটেলের মতো এখানে ভাত, মাছ, মাটন, চিকেন সব পাওয়া যায়। হ্যাঁ, পাশাপাশি রেস্টুরেন্ট মেনুটাও অন থাকে। আবার প্রপার মিলে থিওরিতে ফিরছি। কেন প্রপার মিল? বাইরে এসছি, গতকাল ব্যাপারটা ম্যানেজেবল ছিল, কারণ সবুজ বাড়িতে ছিলাম। যাই হোক, সেটা আলাদা কথা। এখন যে জায়গাটায় বসে খাচ্ছি, এটার নাম সাগনিক রেস্টুরেন্ট। এটা মুর্শিদাবাদের লালবাগ চত্বরে অবস্থিত, কোর্টের একদম পেছন দিকে। এবার এত সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডলি বা সোশ্যাল মিডিয়ায় যে হোটেলগুলো দেখানো হয়, সেগুলো ছেড়ে এখানে কেন ভাতটা খেতে এলাম, এটা বড় কোয়েশ্চেন। তার কারণ একটাই, যারা কর্মসূত্রে মুর্শিদাবাদে আসেন, ঘুরতে নন, কর্মসূত্রে, তারা কিন্তু দুপুরবেলা, রাতের বেলা এই রেস্টুরেন্ট বা এই হোটেলটাতেই খান। এটা এসি সিটিং একটা অ্যারেঞ্জমেন্টের ক্যাজুয়াল ডাইনিং রেস্টুরেন্ট। দুপুরবেলা একটা পাইস হোটেলের মতো ভাত, মাছ, মাংস সব পাওয়া যায়, বিরিয়ানিও পাওয়া যায়। পরিচয় বিরিয়ানি নিয়েছে, মাটন নিয়েছে একটা কষা। খাবার দাবারগুলো ভালো, যেরকম খেতে হওয়া দরকার সেই রকমই। তো এই ইনফরমেশনটা দিয়ে রাখার কারণ একটাই, আপনারা যখন মুর্শিদাবাদ আসবেন, যেন ওই স্ক্যাম যেগুলো চলে আর কি ট্যুরিস্ট স্পটে, খালি স্ক্যাম, ঠিক বিভিন্ন ভালো ভালো মনুমেন্টের সামনে, সেই জায়গাগুলো বাদ দিয়ে এইরকম একটা রিলায়েবল রেপুটেড জায়গায় এসে খাবারটা খান, ভালো লাগে। ঘড়ি জানান দিচ্ছিল দুপুর প্রায় শেষের দিকে, তাই খাওয়া দাওয়ার পর ধীরে সুস্থে রওনা হয়েছিলাম আর একটা মহলের। এর নাম ওয়াসিফ মঞ্জিল। লোকে এটাকে ছোট রাজপ্রাসাদ বলে। গঙ্গার পাড়ে ইউরোপীয় ধাঁচের স্থাপত্যের এই বাড়িটা হাজারদুয়ারির থেকে ছোট হলেও এর একটা আলাদা চাম আছে। আর ভেতরের মার্বেলের সিঁড়ি বলুন বা এই এত মূর্তি, এগুলো বেশ দারুণ। আর পারফেক্ট টাইম আমার মনে হয় বিকালবেলাটা, মানে এই পরন্ত রোদ যে টাইমটায় আসে 4:30 থেকে 5:30, এই টাইমটা হচ্ছে পারফেক্ট টু ভিজিট ওয়াসিফ মঞ্জিল। দাদা হ্যাঁ, দেবে একটা জবাব, কি আজ ইতিহাসের পাতায় কেন নবাব? সেটার উত্তর চ তোকে ঠিক লোকের কাছে নিয়ে যাই। দাদা জোরে চলো।
তাড়াতাড়ি। পরিচয়ের এই কঠিন প্রশ্নের উত্তর খুঁজতেই ঢুকে পড়েছিলাম সোজা নবাবের মহলে। আর সেই উত্তরটা খুঁজতে খুঁজতেই কথা হয়েছিল সৈয়দ রেজা আলী মির্জা ছোটে নবাবের সাথে। বয়স হয়েছে, কিন্তু চোখে একটা আলাদা ব্যাপার ছিল, শান্ত গভীর, যেন অনেক না বলা গল্প জমে আছে সেখানে। চারদিকে নবাবী আমলের স্মৃতি, দেয়াল জুড়ে পুরনো জিনিসপত্র, আর আমি উৎসুক চোখে সবটা দেখছিলাম। শুধু জায়গাটা নয়, তার ভেতরে লুকিয়ে থাকা সময়টাও হয়তো বুঝতে চাইছিলাম। আমি এখন আছি মুর্শিদাবাদ শহরে, আর যে জায়গাটায় বসে আমি চা খাচ্ছি, আমি কোসমিন কালেও ভাবিনি আমার জীবনে এরকম সুযোগ আসবে যে স্বয়ং নবাবের বাড়িতে নবাবের পাশে বসে আমি চা খাবো। বুঝতে পারছেন? নবাবের পাশে বসে আমি চা খাচ্ছি। তো আপনি হয়তো আপনার পূর্বপুরুষদের থেকে শুনেছেন আপনাদের প্রভাব প্রতিপত্তির কথা। এই যে চেঞ্জটা সেখান থেকে আজকে এখানে কেমন লাগে? আমি কান্দি বলে কবে কাঁদেন? রাত্রিরে কাঁদেন। রাত্রিরে ওই গল্পগুলোকে আমি এক জায়গায় জমা করে চিন্তা করি। আমি দেখলাম আপনি যখন ঘুম না আসবে সবদিকে আপনাকে কোনো জায়গায় যেতে হবে। শের আছে एक मुख से दिल में उठती है, मुख माने आह, एक मुख से दिल में उठती है, एक दर्द जिगर में होता है, আমার पेन है हार्टे, एक मुख से दिल में उठती है, एक दर्द जिगर में होता है, मैं रातों उठ होता हूँ जब सारा आलम सोता है। সকাল থেকে নবাবী আমলের উত্থান পতন ষড়যন্ত্রের গল্পে একটা সময়ের পর কেমন গুমোট বোধ হচ্ছিল। বহরমপুর ফেরার পথে এক জায়গায় এক টুকরো শান্তি পেলাম। কোথায় দেখবেন? ফাইনেস্ট হসপিটালিটি আর লাক্সারির এক পারফেক্ট ব্লেন্ড মুর্শিদাবাদে আমাদের কাটানো শেষ রাতটাকে করে তুলেছিল ট্রুলি আ ল্যাভিশ এক্সপিরিয়েন্স। আই এম ইমপ্রেসড। সকাল থেকে এই নবাবী অ্যাটমসফিয়ারে ঘুরতে ঘুরতে ফাইনালি দিনের শেষে যখন একটা পারফেক্ট বিরিয়ানি পেলাম, এখন আবার কথাটা বলতে ইচ্ছা করছে, যার শেষ ভালো তার সব ভালো। এবার চাপটা টু গুড, টু গুড। দেখুন, বিরিয়ানি ব্যাপারটাই এরকম, স্যালাড দিয়ে রায়তা দিয়ে আপনি নিপটে ফেলতে পারবেন, মানে আপনি খেয়ে ফেলতে পারবেন। চাপ আমি পার্সোনালি প্রেফার করি নান বা আমার কাছে আছে তন্দুরি রুটি, সেগুলো দিয়ে খাওয়ার। এরপর বিরিয়ানিটা খেতে কীরকম? বিরিয়ানিটা কলকাতা বিরিয়ানির তুতো ভাই, কিন্তু তাতে কলকাতা বিরিয়ানির মান মর্যাদা বা এই বিরিয়ানিটার মান মর্যাদা কলিন্য এতটুকু কমেনি। মাইল্ড, ফ্লেভারফুল, অ্যাটলিস্ট আপনি একটা পারফেক্ট বিরিয়ানি পাচ্ছেন এখানে, এটাই বড় কথা। এই দুদিনের হেকটিক ট্যুরের পর আমাদের একটা প্রপার রিফ্রেশমেন্ট দরকার ছিল, আর তাই গেছিলাম হোটেল রয়্যাল বিষ্ণুর মহারাজ আটে কাবাব ফ্যাক্টরি অ্যান্ড ইন্ডিয়ান স্পেশালিটি রেস্টুরেন্টে। মুর্শিদাবাদ ঘুরে আমার একটাই কথা মনে হলো, ক্ষমতা, অর্থ আর প্রভাব সবই সময়ের কাছে বড্ড সাময়িক। যারা এক সময় ইতিহাসের গতিপথ নির্ধারণ করতেন, আজ তারাই ইতিহাসের অংশ। এখানেই না
ওই অসাধারণ মানুষগুলোর সাথে আমাদের মতো সাধারণ মানুষের পার্থক্য কি বলুন তো? আমরা সাধারণ হয়েও একটা অসাধারণ কাজ করতে পারি। আমরা বারে বারে ফিরে আসতে পারি, পড়ে গেলেও উঠে দাঁড়াতে পারি। ভালো থাকবেন।